আসলে আপনারা দেখেছেন যে যদি আপনার হাত কেটে যায়, পা কেটে যায়, তাহলে রক্তটা বেরোয়, বেরিয়ে তারপরে কিছুক্ষণের মধ্যে কিন্তু জমাট বেঁধে যায়, তাই না? আসলে আমাদের প্রকৃতি এই শক্তিটা আমাদের রক্তের ভেতরের যে কণিকাগুলি রয়েছে তাকে দিয়ে রেখেছে, যার ফলে রক্তটা যখনই কোনো জায়গায় কেটে যায় তখনই সেটা বাইরে বেরোনোর সাথে সাথে জমাট বেঁধে গিয়ে বাড়তি রক্তক্ষরণ থেকে শরীরকে বাঁচিয়ে দেয়। তো স্বাভাবিকভাবেই এই রক্তক্ষরণ বাঁচানোর জন্য যে রক্তটা জমাট বেঁধে যাওয়া, এটাকে এটাকে বলা হয় কোয়াগুলেশন। এবং এটা হয় থ্রম্বিন বলে একটা জিনিস, আমাদের রক্তের মধ্যে প্রোথ্রম্বিন বলে একটি বস্তু আছে। সেটি যখনই বিভিন্ন রকমের পারিপার্শ্বিক সিচুয়েশন চেঞ্জ হয়, হাত কেটে গেল, বাইরে এনভায়রনমেন্টাল এক্সপোজার হলো, তখনই প্রোথ্রম্বিন থেকে বিভিন্ন কারণে থ্রম্বিনে কনভার্ট হয়ে যায়। এবং সেই থ্রম্বিনটা একটা শীটের মতো, একটা পর্দার মতো পুরো রক্তের জায়গাটায় জমাট বাঁধিয়ে দেয়, এবং জমাট বাঁধার ফলে আর রক্তক্ষরণ হয় না। শরীরের ভেতরে কিন্তু আবার যদি কোনো এরকম অ্যাবনর্মালিটি কিছু দেখা দেয়, যার জন্য এই প্রোথ্রম্বিনটা থ্রম্বিনে কনভার্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, তাহলে যেটা হয় সেটা হচ্ছে শিরার ভেতরেই রক্তটা জমাট বেঁধে যায়। শুধু শিরা নয়, শিরা মানে ভেইন, আর ধমনী হচ্ছে আর্টারি। আর্টারি বা ভেইন যে কোনো জায়গাতেই কিন্তু এই রক্তটা জমাট বেঁধে যাবে। এবং এই রক্তটা যদি জমাট বেঁধে যায় তাহলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যেই শিরা বা ধমনীর মধ্যে দিয়ে রক্তটা প্রবাহিত হচ্ছে, সেই প্রবাহটা কিন্তু বন্ধ হয়ে যায়। স্বাভাবিকভাবেই একটা দেওয়ালের মতো তৈরি হয়ে যায় রক্ত জমাট বেঁধে। কাজেই আমাদের যদি ধমনীর মধ্যে হয়, তাহলে যেমন ধরা যাক হার্টের মধ্যে যে ধমনীগুলো আছে, সেখানে যদি থ্রম্বোসিস হয়ে যায় তাহলে হার্ট অ্যাটাক হতে পারে। বা ব্রেনে যে ধমনীতে যাচ্ছে সেখানে যদি অবস্ট্রাকশন হয়ে যায়, তাহলে যেটা হতে পারে সেটাকে বলে ব্রেন স্ট্রোক। আবার অনেক সময় পায়ের যে শিরাগুলি আছে সেখানে যদি অবস্ট্রাকশন হয়ে যায়, তাহলে আমরা সেটাকে বলি ডিপ ভেইন থ্রম্বোসিস। তো প্রত্যেকটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সিচুয়েশন, এবং এগুলির থেকে কিন্তু পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে। থ্রম্বোসিসের বিভিন্ন কারণ আছে, বিভিন্ন জেনেটিক কন্ডিশনস রয়েছে যেগুলোর জন্য অনেক সময় থ্রম্বোসিস বেশি পরিমাণে হয়ে যায়। এছাড়া কিছু কিছু ফিজিওলজিক্যাল কন্ডিশনস রয়েছে যখন থ্রম্বোসিসটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, যেমন ধরা যাক প্রেগনেন্সিতে একটা থ্রম্বোসিস, যে কোনো ব্লাডটা শরীরের ভিতরে জমে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে। আরেকটি অত্যন্ত ইম্পর্টেন্ট প্রো থ্রম্বোটিক স্টেজ বা এখানে থ্রম্বোসিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, সেটা হচ্ছে ক্যান্সার। বিশেষত স্টমাক ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, ব্রেন ক্যান্সার, মাইলোমা, এই ধরনের ক্যান্সারের মধ্যে কিন্তু রক্ত জমাট বেঁধে থ্রম্বোসিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। থ্রম্বোসিসের মধ্যে শুধুমাত্র যে ক্যান্সার বা প্রেগনেন্সি আছে তাই নয়, সেই সাথে আরো কিছু কিছু পেশেন্টরা কিন্তু থ্রম্বোসিসে একটু বেশি প্রোন থাকেন। ফর এক্সাম্পল, যে সমস্ত পেশেন্টদের বড় অ্যাবডোমিনাল সার্জারি হয়েছে, অথবা বহুদিন ধরে যারা হাঁটাচলা করছেন না, বেড রিডেন হয়ে রয়েছেন, এই সমস্ত পেশেন্টদের মধ্যেও কিন্তু থ্রম্বোসিস হওয়ার সম্ভাবনা থাকে। কিছু কিছু পেশেন্টরা ট্রিটমেন্ট পান, ফর এক্সাম্পল কেমোথেরাপি পাচ্ছেন, বা অনেক সময় মাইলোমার জন্য লেনালিনোমাইড নামে এক ধরনের ওষুধ পাচ্ছেন। এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু থ্রম্বোসিস হওয়ার সম্ভাবনা বেশি। এবার থ্রম্বোসিসের উপসর্গগুলি, সেগুলি ডিপেন্ড করে কোথায় থ্রম্বোসিস হচ্ছে তার উপর। ফর এক্সাম্পল, যেরকম বললাম, যদি হার্টের কোনো ব্লাড ভেসেল বা আর্টারিতে থ্রম্বোসিস হয় তাহলে হার্ট অ্যাটাক হবে, বুকে ব্যথা নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। যদি ব্রেনের কোনো ভেসেল বা আর্টারিতে যদি থ্রম্বোসিস হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে সাথে সাথে একটা অল্টার সেন্সোরিয়াম, খিঁচুনি, বমি, বা একটা শরীরের একটা অঙ্গ বা চারটে অঙ্গই পড়ে যাওয়া, মুখটা বেঁকে যাওয়া, কথা বলতে না পারে, মানে স্ট্রোকের বিভিন্ন রকম ফিচার সেগুলি হতে পারে। এছাড়া পায়ের মধ্যে যদি কোনো থ্রম্বোসিস ডেভেলপ করে, তাহলে সেক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে দুটো পায়ের পাতা ফুলে যেতে পারে, এবং পাটা অনেকটা বড় করে ফুলে যেতে পারে। অনেক সময় থ্রম্বোসিসের আরেকটা মূল কারণ হচ্ছে যদি কোনো অনেকদিন ধরে কোনো চ্যানেল করা থাকে, বা কোনো ক্যাথেটার করানো থাকে, আমাদের ভেনাস ক্যাথেটার যদি কিছু করানো থাকে, তাহলে সেই ক্ষেত্রে হাতটা খুব ফুলে যেতে পারে। এছাড়া আরেকটা খুব গ্রেডেড কমপ্লিকেশন থ্রম্বোসিস হচ্ছে পালমোনারি এম্বলিজম। অর্থাৎ কিনা যে থ্রম্বোসিসটা ফর্মেশন হয়েছে সেখান থেকে একটা টুকরো সোজা চলে গেল এবং গিয়ে লাংস এর মধ্যে বা ফুসফুসের মধ্যে যে ভেন্স গুলি রয়েছে, সেই ভেন্স গুলিকে গিয়ে ব্লক করে দিল। তাহলে কিন্তু লাংস এর যেখানটা গিয়ে ওই এম্বুলেন্সটা গিয়ে লজ করলো, যে থ্রম্বোসিসের পার্টটা গিয়ে লজ করলো, তার পরবর্তী জায়গাগুলো কিন্তু সম্পূর্ণভাবে মরে যায়। এবং লাংটা যদি পচন ধরে যায়,
তাহলে কিন্তু পেশেন্ট শ্বাস নিতে পারে না, পেশেন্টের খুব দ্রুত মৃত্যু ঘটে। তো এই বিভিন্ন ধরনের উপসর্গ থ্রম্বোসিসের সাথে অ্যাসোসিয়েটেড এবং প্রত্যেকটাই অত্যন্ত সিরিয়াস উপসর্গ। মূলত এক্ষেত্রে থ্রম্বোসিসটাকে যেভাবে আমরা ট্রিট করি তার মধ্যে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিউর। এবং এক্ষেত্রে আমরা যারা ডাক্তাররা তাদের অত্যন্ত অ্যাওয়্যার থাকা দরকার যে কোন কোন সিচুয়েশনে থ্রম্বোসিস হতে পারে। ফর এক্সাম্পল, যেরকম বললাম যে একটা পেশেন্ট বহুদিন ধরে বেড বাউন্ড, তারা আহ আহ, কোথাও হাঁটাচলা করেন না, পাটা নাড়েন না, তার মধ্যে কিন্তু থ্রম্বোসিস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া ক্যান্সার পেশেন্টরা মূলত যেরকম বললাম, প্যানক্রিয়াস ক্যান্সার, স্টমাক ক্যান্সার, ব্রেন ক্যান্সার, এই ধরনের ক্ষেত্রে পেশেন্টরা প্রচন্ড পরিমাণে প্রোথ্রম্বোটিক স্টেজে থাকেন, যে কোনো সময় থ্রম্বোসিস হতে পারে। অনেক সময় একটা ইনডুয়েলিং ক্যাথেটার অর্থাৎ কিনা একটা কোনো পিক লাইন বা কোনো একটা লাইন, সেন্ট্রাল লাইন করা রয়েছে বহুদিন ধরে, সেখানে থ্রম্বোসিস হতে পারে। কাজে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে সবার প্রথমে আমরা যেটা করি, আমরা থ্রম্বোসিসটা যাতে ডেভেলপই না করতে পারে তার জন্য বিভিন্ন রকমের মেজার নিই। ফর এক্সাম্পল, আমরা কিছু ওষুধ আছে, কিছু ইনজেকশনস রয়েছে, যেমন লো মলিকুলার ওয়েট হেপারিনস, বা কিছু ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগস রয়েছে, অ্যাপিক্সাবাইন, রিভারক্সাবান আমরা ইউজ করে থাকি। সেগুলি ওরাল ট্যাবলেটের মতো আমরা নিই, এবং পেশেন্টদেরকে আমরা এই ওষুধগুলি প্রেসক্রাইব করতে পারি টু প্রিভেন্ট, যে একদম যাতে থ্রম্বোসিসটা ডেভেলপই না করে। যেই সমস্ত পেশেন্টরা হাই রিস্ক অফ থ্রম্বোসিসে রয়েছেন, তাদের মধ্যে যাতে থ্রম্বোসিস ডেভেলপই না করতে পারে, তার জন্য এই ওষুধগুলো প্রিএমটিভলি আমরা আগে থেকেই দিয়ে রাখি। এছাড়া কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে যেটা হয়, আমরা যেরকম ডিল করে থাকি অনেক সময়, ক্যান্সার পেশেন্টদের ব্লাড ভমিটিং হয় বা ব্লাড ইন স্টুলস হয়, তখন সেক্ষেত্রে এই ধরনের রক্ত তরল করার ওষুধগুলো দেওয়া একটু রিস্কি হয়ে যায়। তখন আমরা কি করি, আমরা মেকানিক্যাল থ্রম্বোপ্রোফাইল্যাক্সিস করি, অর্থাৎ কিনা আমরা পায়ের মধ্যে মোজা পরিয়ে দিই, অথবা থ্রম্বোসিস প্রিভেনশন করার জন্য বিভিন্ন রকমের মেশিনস রয়েছে, যেগুলি দিয়ে, পাম্পিং মেশিনস রয়েছে যেগুলোকে আমরা ইউজ করে থ্রম্বোসিসটাকে আহ আসতে দিই না। অনেক সময় থ্রম্বোসিস যখন হয় ইনিশিয়াল স্টেজে, আমরা ধরতে পারি, স্পেশালি ডিপ ভেন থ্রম্বোসিস, পা ফুলছে, আমরা সাথে সাথে একটা ডপলার আল্ট্রাসাউন্ড, ভেনাস আল্ট্রাসাউন্ড করে নিই এবং দেখে নিই যে কোথায় কোনো থ্রম্বোসিস অলরেডি ডেভেলপ করে গিয়েছে কিনা। যেই মুহূর্তে আমরা জানতে পারি যে এখানে কোনো একটা জায়গায় থ্রম্বোসিস ডেভেলপ করে গিয়েছে, তখন আমরা আবার হেপারিন অথবা লো মলিকুলার ওয়েট হেপারিন দিয়ে ট্রিটমেন্ট স্টার্ট করে দিই, যাতে রোগটা আর না বাড়ে, অথবা একটা যে জায়গায় থ্রম্বোসিস রয়েছে সেখান থেকে থ্রম্বাসটা ডিসলজ করে লাংসে না চলে যায় বা হার্টে না চলে যায়, যে পেশেন্টের প্রাণ সংশয় না করে দেয়। এইভাবে আমরা থ্রম্বোসিস কেয়ার করছি। থ্রম্বোসিসের সব থেকে গ্রেডেড কমপ্লিকেশন হচ্ছে এম্বোলাস। এম্বোলাস হচ্ছে, ধরুন একটা জায়গায় রক্তটা জমাট বেঁধে রয়েছে, এবং সেটা ফর এক্সাম্পল ধরা যাক যে আপনার একটা কোনো এমন একটা পায়ে আছে, পাটা ফুলে রয়েছে, তো আপনি সেটা নিয়ে কিছু করলেন না, আপনার যা পাটা ফুলে আছে, ব্যথাও হচ্ছে না, কিছু সমস্যা হচ্ছে না, কিন্তু ওটা যদি আনঅ্যাটেন্ডেড থাকে, তাহলে ওই থ্রম্বোসিস থেকে একটা পার্ট ডিসলজ হতে পারে, ও একটা টুকরো ভেঙে যেতে পারে, এবং সেই টুকরোটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে যে ভেন আছে সেই ভেনের মধ্যে ভাসতে ভাসতে থাকবে, এবং ভাসতে ভাসতে সেটা চলে যাবে কোথায়, চলে যাবে ভেইন গুলো, চলে যায় লাংসে, চলে যাবে লাংস। এবং লাংসে যখন যাবে, আপনারা জানেন ভেইন গুলো মোটা হয়, যেটা মোটা পাইপ ধরে নিন, কিন্তু লাংসের মধ্যে যখন ঢুকবে তখন সেই মোটা পাইপটা সরু হতে থাকে, এবং সরু হতে 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 একটা জায়গায়, এমন জায়গায় যাবে যে ওই যে এম্বুলেন্সটা সেটা আর পাস করতে পারবে না। সেটা কি করবে, সেটা ওইখানে গিয়ে আটকে যাবে, এবং যেই মুহূর্তে আটকে যাবে, ওই থ্রম্বাসের স্পেশালিটি এমন যে যেখানেই থ্রম্বাস আটকে যায় সে তার চারপাশে আরো থ্রম্বাস তৈরি করতে সাহায্য করে। এবং তার ফলে যেটা হবে সেটা হচ্ছে, ওই পালমোনারি অর্থাৎ লাংস এর মধ্যে গিয়ে ওই একটা থ্রম্বোসিস তৈরি করে দেবে, পালমোনারি থ্রম্বোসিস। এবং এই পালমোনারি থ্রম্বোসিস যদি একবার হয়ে যায়, তাহলে সেই পেশেন্টকে বাঁচানো ভীষণ ভীষণ কঠিন। কাজেই সেই জন্য যে কোনো জায়গায় কোনো যদি থ্রম্বোসিস হয়, সেটাকে কিন্তু অ্যাড্রেস করাটা প্রচন্ড ইম্পর্টেন্ট। সেটা এই থ্রম্বোসিস কিন্তু পেশেন্টের প্রাণও নিতে কেড়ে নিতে পারে। ইউজুয়ালি যেই যেই পেশেন্টরা হাই রিস্কে থাকে, ফর এক্সাম্পল এই ক্যান্সার পেশেন্টরা আমার কাছে আসেন, তাদেরকে আমরা অবশ্যই কিছু ফার্মাকোলজিক্যাল ড্রাগস দিয়ে দিই, যেমন যেটা বললাম, লো মলিকুলার ওয়েট হেপারিন, অথবা ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগস, এগুলি আমরা দিয়ে রাখি। অথবা পেশেন্টরা যদি হাঁটাচলা করার মতো অবস্থায়, যখনই পেশেন্ট আমার কাছে আসে, কোনো অপারেশন হলো বা কেমোথেরাপি হলো, আমার ফার্স্ট পয়েন্ট এজেন্ডা থাকে যে পেশেন্ট যদি একটু স্টেবল হয়, তাকে হাঁটানো। এটা সব থেকে ইম্পর্টেন্ট। যদি আপনার পায়ের মাসেল গুলো অ্যাক্টিভেটেড হয়ে যায় না, তাহলে সেক্ষেত্রে থ্রম্বোসিস হওয়ার চান্সেসটা অনেকটা কমে যায়।
তো সেই জন্য যে আর যেই হাই রিস্ক পেশেন্টরা রয়েছে, আমাদের কাছে অলরেডি স্কোরিং সিস্টেম আছে। আমরা খুরানা স্কোরিং সিস্টেম বলে একটি সিস্টেম আছে, যেটার মধ্যে দিয়ে আমরা বেশ কিছু প্যারামিটার অ্যাসেস করি এবং জেনে নিই যে এই পেশেন্টের কতটা ওদের এই কি হাই রিস্ক অফ থ্রম্বোসিস নাকি লো রিস্ক অফ থ্রম্বোসিস। হাই রিস্ক অফ থ্রম্বোসিস হলে আমরা ওষুধ দিয়ে দিই, লো রিস্ক হলে আমরা শুধুমাত্র হাঁটা চলা এবং অ্যাওয়ারনেস জেনারেশনের মধ্যে থাকি। এবং তার ফলে যত তাড়াতাড়ি পেশেন্টকে আমি নর্মাল লাইফের মধ্যে ফিরিয়ে নিতে পারবো, তত কিন্তু তার থ্রম্বোসিস হয়ে যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে।